দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আছি আমি সুকন্যা আলী। শুরুতেই ঘুরে আসব ইতিহাসের পাতা থেকে এবং দেখে নেব আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর অংশবিশেষ। আজ মঙ্গলবার 26 অক্টোবর 2021, 10 কার্তিক 1428 বঙ্গাব্দ, 18 রবিউল আওয়াল 1443 হিজরি। 1814 সালের এই দিনে ভারতের গভর্নর জেনারেল নেপালি গোর্খাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1921 সালের এই দিনে সলোমন পোর্টার হুড লাইবেরিয়ার মন্ত্রী হন। 1921 সালের এই দিনে শিকাগো থিয়েটার খুলে দেয়া হয়। 1934 সালের এই দিনে মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়। 1936 সালের এই দিনে মাও জেদং এর নেতৃত্বে চীনে লং মার্চ শুরু হয়। 1949 সালের এই দিনে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ন্যূনতম মজুরি 40 সেন্ট থেকে বাড়িয়ে 75 সেন্ট করেন। 1873 সালের এই দিনে জন্ম নেন বাঙালির রাজনীতিবিদ শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। 1879 সালের এই দিনে জন্ম নেন রুশ বিপ্লবী নেতা লিও টোটস্কি। 1881 সালের এই দিনে পাবলো পিকাসো জন্ম নেন। তিনি ছিলেন একজন স্পেনীয় চিত্রশিল্পী ও ভাস্কর। 1888 সালের এই দিনে বিংশ শতাব্দীর বিখ্যাত বাংলা কবি এবং সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদার জন্ম নেন। 1890 সালের এই দিনে জন্ম নেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম প্রধান ভাষাবিজ্ঞানী। 1952 সালের এই দিনে জন্ম নেন অ্যান্ড্রু মোশন। তিনি ছিলেন ইংরেজ কবি ও লেখক। 1972 সালের এই দিনে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ জন্ম নেন। 1974 সালের এই দিনে জন্ম নেন ভারতীয় অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক মডেল রবিনা ট্যান্ডন। 1982 সালের এই দিনে নিকোলা অ্যাডামস জন্ম নেন। তিনি ইংরেজ মুষ্টিযোদ্ধা। 1764 সালের এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম হগার্থ। তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী ও খোদকার। 2007 সালের এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার কর্নবার্গ। তিনি ছিলেন নোবেল পুরস্কার আমেরিকান প্রাণ রসায়নী। আপনাদের জন্য আমাদের আয়োজনে থাকছে সংবাদপত্র পর্যালোচনা, তবে তার আগে দেখে নেব আজকের সংবাদপত্রের শিরোনাম। দর্শক, শুরু করব বাংলাদেশ প্রতিদিন দিয়ে এবং যে সকল শিরোনাম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পড়ে নেব। চাপের মুখে সরকারি চাকরিজীবীরা, ডিসেম্বরেই সম্পদের হিসাব জানতে হবে পরিবারের সদস্যদেরও সম্পদের তথ্য, বলছেন জনপ্রশাসন সচিব। এবং আরেকটি শিরোনাম পড়ে নিচ্ছি, ই কমার্সে ক্ষতিগ্রস্ত ভোক্তারা পাবেন 214 কোটি টাকা। উত্তপ্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, 9 ঘন্টা পর শিক্ষক কর্মকর্তারা মুক্ত। দর্শক, চলে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় এবং যে শিরোনাম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, ডলারের বাজার অস্থির, ব্যাংকে 88 টাকা, খোলা বাজারে 91 টাকা। আবারও বড় পতন শেয়ার বাজারে। দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সন রয়েছে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনামে রয়েছে, জাতিসংঘের প্রতিবেদন, গ্রিন হাউস গ্যাসের ঘনত্বে নতুন রেকর্ড, 2020 সালে কার্বন ডাই অক্সাইডের মাত্রা প্রতি 10 লাখে 413 অংশে বেড়েছে। এবং আরেকটি শিরোনাম পড়ছি, বেতন কমানো নিয়ে ক্ষুব্ধ পাইলটরা, বিমানের ফ্লাইট বিলম্ব। দৈনিক সমকাল রয়েছে এই পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনামে রয়েছে, 88 ইউপিতে নৌকা প্রতীক থাকবে না, সংকটেও অদম্য বাংলাদেশ। ডেইলি সান রয়েছে এই পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনামে রয়েছে, স্মোকিং ইন পাবলিক প্লেসেস মাস্ট স্টপ। চলে যাচ্ছি দ্য ডেইলি স্টার এবং সেখানকার প্রধান শিরোনামে রয়েছে, লাইফ অ্যাজ এ কনস্টেবল আন্ডার স্ট্রেটস ইন ডিস্ট্রেস। বাংলা নিউজ 24.com রয়েছে এই পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনাম রয়েছে, সাউথ বাংলার আমজাদের 935 ব্যাংক অ্যাকাউন্ট, স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু আফগানদের। দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে এই পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনাম পড়ে নিচ্ছি, lawmakers race to strike deal on sprawling domestic policy plan.
দর্শক, এই ছিল আমার কাছে প্রধান পত্রিকাগুলোর কিছু শিরোনাম। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি সংবাদপত্র পর্যালোচনায়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AK শাহনেওয়াজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনি সংবাদপত্রের শিরোনামগুলো এক নজরে দেখে নিয়েছেন। আমরা মূল আলোচনায় যেতে চাচ্ছি। আমরা প্রথমেই একটু আপনার কাছে আপনার মন্তব্য, আপনার মতামত জেনে নিতে চাই। আপনি জানেন যে বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করা হয়েছে, চাপের মুখে রয়েছে সরকারি চাকরিজীবীরা এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন সচিব বলছেন, এই বিষয়টিকে আপনি কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন আমরা একটু জেনে নিতে চাই। প্রথমত, চাপের মুখে আছেন সরকারি কর্মকর্তারা। আমি ভেবে পাই না এখানে চাপ কেন। এটা তো সব ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার জায়গা। যেখানে আমি যদি সরকারি কর্মকর্তা হই বা যাই হই, আমাকে তো ট্যাক্স দিতে হয়। আমাকে যখন সরকারকে ট্যাক্স দিতে হয়, তার মানে আমি আমার সবকিছু সাদা, কালো কিছু নেই, ট্যাক্স দেওয়ার ক্লিয়ার। সুতরাং আমার যা কিছু সম্পদ আছে প্রশ্ন উঠুক, আমি দেখিয়ে দেব যদি আমি স্বচ্ছ হয়ে থাকি। তো সরকারি কর্মকর্তাদের নিয়ে প্রশ্নগুলো এসেছে শুধু শুধু না, এই প্রশ্ন আসতে হলো কারণ অনেক দিন থেকে একটা বড় কষ্ট এই দেশ বয়ে বেড়াচ্ছে যে আমাদের সরকারি কর্মকর্তা সবাই তো নন, কিন্তু কেউ কেউ দুর্নীতির সাথে যুক্ত, দুর্নীতি করে তারা যথেষ্ট বিত্ত বৈভব করছেন। আমরা সেটা দেখতেও পাই। সরকারি আমলাদের অনেকের নানা রকম সম্পদের খতিয়ান পত্রপত্রিকায় আসে, আমাদের চারপাশে আমরা দেখি। ওইগুলোর কারণেই বোধহয় শেষ পর্যন্ত এই ধরনের একটা সিদ্ধান্ত আসতে হয়েছে। সুতরাং যে অন্যায় মুক্ত চলছেন তার তো এখানে কোনো চাপ বোধ করার দরকার নেই। আর প্রকৃত অর্থে যারা চাপ বোধ করবেন তাদের চাপের মুখে থাকাই উচিত, এবং সেই জায়গা থেকে তাদের স্বচ্ছ করে দেয়ার যদি সহজে সরল ভাবে না হয়, সেটা প্রশাসনিক নানা রকম আইনি পদক্ষেপের মধ্য দিয়ে তাকে ঠিক পথ দেখানোর দায়িত্ব তো রাষ্ট্রের আছেই, সরকারের আছেই। সুতরাং আমি এখানে চাপের মুখে থাকার কোনো কারণ দেখি না। যিনি থাকবেন তাকে নিয়ে একটু প্রশ্নও থাকবে। আমি এভাবে দেখতে চাই বিষয়টা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ AK শাহনেওয়াজ আপনাকে। আমরা পরের আলোচনায় যেতে চাই। আপনি জানেন যে বিগত কয়েকদিন ধরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু ঘটনা নিয়ে আমরাও প্রতিবেদন দেখছি বিভিন্ন পত্রপত্রিকায় এবং টেলিভিশন স্ক্রিনে। আপনি জানেন যে উত্তপ্ত ছিল গতকালকের ঠিক আগের দিনও, এবং প্রায় 9 ঘন্টা পরে শিক্ষকদেরকে মুক্ত করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কতটুকু দেখছেন, কারণ আপনিও একটি ইউনিভার্সিটিরই শিক্ষক? দেখুন, আমি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, আবার খুব লম্বা একটা সময় পর্যন্ত হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। সুতরাং ছাত্রদের সাথে আমাদের যেভাবে চলার কথা বা যে সম্পর্ক থাকার কথা, সেগুলোর ভালো মন্দ সবই আমার অভিজ্ঞতার মধ্যে আছে। তো ছাত্র সেন্টিমেন্ট কে পজিটিভলি, যেটা অন্যায় নয়, তাকে তো মূল্য না দেওয়ার কোনো কারণ নেই। এখানে যেটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা যেটুকু শুনেছি, এর সত্য মিথ্যা কতটা গুরুত্ব গভীরতা সেইগুলো হয়তো আমি বলতে পারবো না, তাহলে অন্যায় হয়ে যাবে হয়তো কোনো পক্ষের প্রতি। কিন্তু নর্মালি যেটা হয়, প্রায় দেখি, শুধু শিক্ষক কেন, সেই যখন দেশে জরুরি অবস্থা হয় বা ইত্যাদি হয়, তখন কোন কোন বাহিনী কেন যে ক্ষৌরকারের ভূমিকায় আসেন আমি জানি না, ধরে ধরে মানুষের চুল কেটে দিচ্ছেন। এই শাসনের কি হেতু এটা আমার জানা নেই। এখন এই জিনিসটা আবার শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে গেছে। এই জন্য বললাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরপরই দেখলাম এক মাদ্রাসার শিক্ষকও ক্ষৌরকর্মে যুক্ত হয়েছেন, সেই রিপোর্ট এসেছে। এখন এখানে কি কারণে একজন সম্মানিত শিক্ষক এই কাজ করলে, এটা আমার কাছে বোধগম্য না। হয়তো যৌক্তিক কোনো ব্যাখ্যা তার থাকতেও পারে, এখন কি থাকতে পারে এটার মধ্য দিয়ে, তাও আমার কাছে খুব রহস্যময়। কিন্তু এরকম কাজ এগুলো আসলে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে, একেবারে প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীর জন্য সতর্ক থাকার কথা। আর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যে দেশের একজন নাগরিক, শিক্ষিত নাগরিক হয়ে বেরোচ্ছে, প্রথম শ্রেণীর নাগরিককে আমরা বলবো, তিনি তো কোন রকম হেনস্থার শিকার হতে পারেন না। অন্যায় যদি থাকে প্রশাসনিক যে আমি জানি না রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইনটা কেমন, কিন্তু আমার এই বিশ্ববিদ্যালয়ে এইসব আইনে এই ধরনের কোন শাস্তি দেওয়ার কারো বিধান আছে বলে আমি জানি না। এখন প্রকৃত ঘটনা কি সেটা বুঝতে হবে। আর দ্বিতীয়ত, আমি মনে করি এটা ঘটে যাওয়ার পরে
যেভাবে সমাধান করা দরকার ছিল, ছাত্রদের প্রশমিত করার দরকার ছিল, কারণ তারা তো ক্ষতিগ্রস্ত বলেই তারা দাবি করছেন, আমরা যেটুকু পড়ছি সেই জায়গাটাই বোধহয় একটা খুব গুরুত্ব পায়নি, একটা গ্যাপ থেকে গিয়েছে। তা আমার মনে হয় ভালো যে একটু স্বস্তি এসেছে, তাদের অবরোধ তুলে নিয়েছে। এখন আমার মনে হয় দ্রুত গতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকৃত পথে হেঁটে কিভাবে সুন্দর সমাধান হয় সেই দিকে যাওয়া উচিত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে এম শাহনেওয়াজ আপনাকে। আমরা পরবর্তী আমাদের আলোচনায় যেতে চাই। আপনি জানেন যে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি শিরোনাম করা হয়েছে, আর রাজশাহীতে ৬,৫০০ বাল্যবিবাহ। এই করোনার মধ্যেই আপনি জানেন যে অনেক জায়গায় শিক্ষার যেই কার্যক্রম সেটি কমে গেছে, অনলাইনে শিক্ষা কার্যক্রম বেড়ে গেছে। এমতো অবস্থায় আমরা দেখেছি যে অপরাধমূলক কাজে শিক্ষার্থীরা জড়িয়ে গেছে, কেউ কেউ ডিপ্রেশনে চলে গেছে। সেরকম আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটি জায়গাতেই ৬,৫০০-এরও বেশি বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে, যেখানে আসলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, সকলে মিলে সমতা আনার চেষ্টা করছে, চাকরি থেকে শুরু করে ব্যবসা, ই কমার্স প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে। সেখানে আসলে এই ধরনের পদক্ষেপ কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনার কাছে মনে হয়, একটু জেনে নিতে চাই। আপাতত সহজ মনে হলো, এটা খুবই একটা কঠিন প্রশ্ন আমাদের দেশের বাস্তবতায়। প্রথমত যে দেশ এগিয়ে যাচ্ছে বলছেন, সেটা তো ঠিকই, আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু উপরিকাঠামো আর ভেতরের ব্যাপার দুটো কিন্তু পাশাপাশি না দেখলে বা না চিন্তা করলে এগিয়ে যাওয়াটা সম্পন্ন হয় না। যে আমরা অনেক সময় এগিয়ে যাওয়ার যে জিনিস দেখছি, এটা খুব একেবারে স্থূল দৃষ্টিতে অর্থনৈতিক অগ্রগতি এবং কাঠামোগত অগ্রগতি, এইগুলো ব্যাপারটার মধ্যে আমরা যেন আটকে আছি। সেটা ভালো, সেটা খুবই পজিটিভ, কিন্তু এগুলো সাস্টেইনেবল যেটা আমরা বলি, এটা স্থায়ী কিন্তু থাকে না যদি আমার সাংস্কৃতিক, শিক্ষা, সামাজিক অগ্রগতিটা ব্যাহত হয়। এইটা কেন যেন আমাদের নিয়ন্ত্রকরা, বিধায়করা বুঝতে চান না বলে আমার ধারণা। ফলে এই অগ্রগতিটা যে একটা ঠুনকো কাঠামোর উপর দাঁড়িয়ে নেই, কে বলবে? যদি কাঠামোটা হঠাৎ ঘুম ধরা যে ফার্নিচার, তার সেটা যেমন বাইরে থেকে সুন্দর, হঠাৎ ভেঙে পড়ে, সেই আশঙ্কা থেকে তো আমরা বেরোতে পারছি না। তো এই যে বাল্য বিবাহ দিয়ে যখন বলছেন যে বাল্য বিবাহ তো এক রাজশাহীতে একটা বড় সংখ্যক বললেন, এটা সারা বাংলাদেশে খোঁজ করলে এটা কোথায় দাঁড়াবে এটা আল্লাহ ছাড়া আর কে জানবে, যদি আমরা স্ট্যাটিস্টিক্স না নিই। তাহলে এই যে ভয়ঙ্কর ব্যাপারটি শুধু শুধু কিন্তু ঘটেনি, এই ব্যাপারেও কিন্তু এই যে করোনার মতো একটা নতুন উপদ্রব, যেটা আমাদের নতুন করে ভাবার চিন্তা করছে, যারা ভাববেন, ভাবা দরকার, যেহেতু সরকার পক্ষকে আমরা বলবো বা সাংস্কৃতিক সংগঠনগুলো, তাদেরও তো কত ভূমিকা নেই বা ভূমিকা নিতে পারছেন না। সেখানে কিন্তু এর আফটার ম্যাথ যে ইফেক্টটা হবে, এই এফেক্টটা নিয়ে কিন্তু ভাবিনি। যে এই যে দীর্ঘকাল ঘরবন্দি, আপনি একটু ইঙ্গিত করলেন যে কোনো কাজ নেই, তারা খেলাধুলা এবং অত্যন্ত খারাপ কাজের দিকে ঝুঁকে যাচ্ছে, এটা তো হবেই। সুতরাং শুরুতেই এটাকে প্রতিহত করার জন্য সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার বা কি পদক্ষেপ নেওয়া দরকার, তেমন কোনো গাইডলাইন আমরা কোথাও পাইনি, সহযোগিতা আমরা দেখিনি। ফলে সেগুলো একটা প্রভাব আছে। দ্বিতীয়ত, আমাদের দেশের মতো দেশ, যতই আমরা অর্থনৈতিক অগ্রগতির কথা বলি, প্রান্তিক মানুষ কিন্তু অনেকেই অতটা ভালো নেই। তো সেই কারণেই তারা কিন্তু কষ্ট করে ছেলেপেলেদের পড়াতেন ঠিকই, এখন এই বসে থাকার সময়টা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তাদের এই ভার বহন করা কঠিন এবং তাদের হতাশা আছে যে মেয়েটিকে পরে বিয়ে দেওয়ার কি কঠিন সমস্যা হতে পারে। ফলে ওই মানুষগুলোর পাশে যেহেতু আমরা দাঁড়াতে পারিনি, তারা তখন দেশে আইন থাকুক বা না থাকুক, তারা ঝুঁকে যাবেন যে হ্যাঁ, আমি অন্তত আমার মেয়েকে একটা পাত্রস্থ করে দিই। এইটাকে বন্ধ করার জন্য একটা হচ্ছে তার সমস্যাটাকে অ্যাড্রেস করা, আর ২ নাম্বার হচ্ছে ফেল করছে আমাদের স্থানীয় প্রশাসন এবং জননেতা নেত্রী যারা আছেন রুট লেভেল পর্যন্ত, তারা এগুলো গভীরভাবে লক্ষ্য করলে বা লুক আফটার যেটাকে বলি, তাহলে বোধহয় কিছুটা প্রতিহত করা যেত। সব সমন্বয়, শুধু কড়া শাসন করলাম আর পেটে ভাত থাকলো না, অর্থনৈতিক যাত্রাটা কঠিন হলো, এই দুটো কিন্তু সমন্বয় না করলে এগুলো থেকে আমরা বেরোতে পারবো না। যদি না বেরোই, তাহলে আমাদের সামাজিক, সাংস্কৃতিক
কাঠামোটি খুবই ভঙ্গুর হয়ে যাবে এবং উপরি কাঠামোর ঝকঝকে তকতকে অবস্থাটা একসময় বিবর্ণ হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই ভাববার বিষয় বলে আমি মনে করি। আপনার সঙ্গে আমাদেরও আসলে একই কথোপকথন যে সামাজিক উন্নয়নের সাথে সাথে আসলে সংস্কৃতি থেকে শুরু করে মানবিক উন্নয়নও আসলে সবার চেয়ে বেশি প্রয়োজন। অনেক ধন্যবাদ। আরেকটা বিষয়ে আরেকটু আলোচনা করে নিতে চাই। আপনি জানেন যে ডেইলি সানে একটি শিরোনাম করা হয়েছে, স্মোকিং ইন পাবলিক প্লেসেস মাস্ট স্টপ। আমরা জানি যে বিভিন্ন দেশে একদম ওপেন স্মোক করাটাকেও একেবারে বর্জন ঘোষণা করা হয়েছে, জরিমানার ব্যবস্থা করা হয়েছে। আমাদের দেশেও আসলে আমরা সেটিও চাই, কিন্তু নানানভাবে নানান পদক্ষেপ নেওয়ার পরেও দেখা যায় যে এই বিষয়টিকে আসলে আমরা একেবারেই উতরে যাই। এই যে ওপেন স্মোক করাটাকে স্টপ ঘোষণা করা হচ্ছে এবং মাস্ট স্টপও বলা হচ্ছে, এই যে বন্ধ করার যেই পরিকল্পনা করা হয় বা পদক্ষেপ নেওয়া হয় সেগুলো আসলে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করে এবং আর কি কি পদক্ষেপ নিলে আসলে আমরা সকলে মিলে এই বিষয়টিকে নজরদারিতে আনতে পারবো বলে আপনার কাছে মনে হচ্ছে? প্রথমত, আমাদের দেশে অনেক কিছুই আইন আছে, আইন করে কিন্তু সমাধান পাই না আমরা। না পাওয়ার বড় কারণ হচ্ছে আইনের প্রয়োগ নেই। অনেক আগেই এই ওপেন স্পেসে স্মোকিং এর বিরুদ্ধে কথা হয়েছে, আইন হয়েছে, ফাইনের ব্যবস্থা করা হয়েছে, কেউ খেলেই 50 টাকা তাৎক্ষণিক ফাইন বা ইত্যাদি। কিন্তু এর কোনো কার্যকরী অবস্থা, যখন এটা করেছিল আমার মনে পড়ে তখন কিছুদিন খুব সাবধানে ছিল মানুষ, তারপরে দেখলো যে এটা একেবারে ফুটো বেলুন, ফলে মানুষ আবার আগের অবস্থায় ফিরে এসছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই মানুষকে পাবলিক সচেতনতা কিন্তু একটা বড় জিনিস। মানুষ সহজে অনেকেই নিজে থেকে সচেতন হয়ে ওঠে না। এই সচেতনতা আইন দিয়ে না, আইন তো তার একটা কাজ করবেই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের নানা সাংগঠনিক দিক থেকে উদ্বুদ্ধ করাতে হবে এবং যুথবদ্ধ হতে হবে এগুলোকে নিবৃত করার জন্য। আমরা দেখেছি যে এসব ক্ষেত্রে অতীতে ঠিক এই জিনিস না হলেও এরকম ক্ষেত্রে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যুথবদ্ধভাবে কথা বলতো, মাঠে নামতো, কিন্তু সেগুলো কিন্তু ভেঙে গেছে। আমি বলবো আমাদের যে সাংস্কৃতিক সংগঠন জোট ইত্যাদি আছে, আপনি যদি খোঁজ করেন বিগত 2, 4, 5, 7 বছর মাঠে নেমে নিজেদের উদ্যোগে তারা কোনো পাবলিক অ্যাওয়ারনেস যেটা বলি সেই ব্যাপারে কেউ ভূমিকা রেখেছেন কিনা। আমাদের ক্লাব সংস্কৃতি এক সময় ছিল, সেগুলো ভেঙে গেছে বর্তমান সময়ের বাস্তবতায় হয়তো। এবং সেখানে আগে যুথবদ্ধ হয়ে নাগরিক সুবিধা অসুবিধার বিষয়ে স্বেচ্ছাশ্রমে ঝাঁপিয়ে পড়তেন সবাই এবং মানুষকে সচেতন করার চেষ্টা করতেন সবাই। সেগুলো কিন্তু আমরা এখন তেমন একটা দেখতে পাই না। এইগুলোকে উজ্জীবিত করতে হলে একটা পৃষ্ঠপোষকতার দরকার পড়ে, সেগুলো রাষ্ট্রের নিতে হয়, সরকারের নিতে হয়। এবং এইগুলো যদি আমরা গভীরভাবে ভেবে নিই এবং ভেবে নিয়ে আমরা নীতি নির্ধারণ করি, আইনের প্রয়োগ আর পাশাপাশি মানুষকে সচেতন করা, এইগুলো না হলে কিন্তু এই আমাদের সাধারণ মানুষ যারা অতিশয় সাধারণ সরল, তারা বিড়ি হাতে পথে নামবেনি এবং ধোঁয়া ছড়াতেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর একেএম শাহনেওয়াজ, আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং বিভিন্ন তথ্য বিষয় সম্পর্কে দর্শকদের অবগত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ সকালের বাংলাদেশের সংবাদপত্র পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর একেএম শাহনেওয়াজ। আমরা চলে যাচ্ছি আমাদের পরের পর্বে। আপনাদের জন্য আমাদের আয়োজনের এই পর্যায়ে থাকছে আজকের আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, জানিয়ে দেব আজকের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 2 দিনের দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলেছে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজকের বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। শুরু করব ঢাকা বিভাগ দিয়ে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.4 ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 29.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 31 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন হতে পারে 20.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.1 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.1 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুরে 28.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে এবং সর্বনিম্ন 20.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.1 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 6:01 এবং আজকের সূর্যাস্ত হবে 5:23। দর্শক, শুনছিলেন আজকের আবহাওয়ার পূর্বাভাস। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজকের রাশিফল। রাশিফল জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জ্যোতিষবিদ কেসি পাল। কেসিপাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। কি রয়েছে আজকের রাশিফলে দর্শকদের জানান। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম, অর্থ এবং সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, এমনকি সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে প্রশান্তির পরিবেশ বিরাজ করতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে এবং ভাই বোনের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে হবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করতে পারে। এমনকি যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন, সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা হারিয়েছেন, এগুলো পুনরায় ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে বদলে দেবে লাইফ স্টাইল। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলতে পারে। সেই সঙ্গে যারা লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক বা রাজনীতিবিদ, এমনকি আইন পেশার সাথে যারা নিযুক্ত আছেন তাদের জন্য আজকে দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় থাকবে। তাছাড়া সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ মিশ্র ফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাত করতে পারে। এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের মনকে বিষণ্ণ করে তুলতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের আনাগোনা বাড়তে পারে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তবে উপহার উপঢৌকনা দিয়েও কম হবেন না। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে। সেই সঙ্গে আপনাদের যাদের প্রেম ভেঙেছে, বন্ধুত্বে ফাটল ধরেছে, এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য ছিল, এগুলো পুনরায় জোড়া লাগিয়ে দেওয়ায় মনোবল, জনবল 10 গুণ বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে যারা বিদ্যা শিক্ষায় ব্রতী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় হয়ে থাকবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্ম, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, এমনকি ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্যের অধিক প্রচার এবং প্রসারের স্বার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। পাসপোর্ট, মূল্যবান কাগজপত্র, এয়ার টিকিট, এগুলোকে সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় বিশেষ করে কোনো ঝামেলায় পড়তে পারেন। যদিও প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি অতিশয় স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে একটু কামাবে। এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসতে পারে, বা নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি
দোকানপাট ও যানবাহন ক্রয় বিক্রয়ের স্বপ্ন পূর্ণ করতে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা যেমন পাকাপাকি হবে, তেমনি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা, দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিদের আচরণ ও শরীর স্বাস্থ্য নিয়ে যদিও মনোকষ্ট বা মনোবেদনা সইতে হতে পারে, তথাপিও তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এমনকি গৃহবাড়ির উপর গুরু দায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ভ্রমণ হবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। নেশা, মদ্য, জুয়া এগুলো সর্বতরূপে বর্জন করতে হবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়লে তাদের দিকে নজর রাখতে হবে। নিজেকেও স্বাস্থ্য সচেতনতা মানতে হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে গুপ্ত ও প্রকাশ্য শত্রুর আনাগোনা বাড়তে পারে। তাই তো সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে, দুঃখান্নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, অংশীদার ও সহকর্মীদের সাথেও মতানৈক্য তৈরি হওয়ায় প্রায় শেষ হয়ে কাজ মাঝপথে আটকে যেতে পারে। এবার কুম্ভ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পিতামাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস বা সালিশ বিচারের রায় পক্ষে আসায় দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে আজকের দিনে একটি বৃক্ষরোপণ করলে সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদেরকে জীর্ণ করে তুলতে পারে। তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অবশ্য শিক্ষার্থীরা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর বিশেষ করে লম্বা দূরত্বের সফরে সতর্ক থাকতে হবে বা নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ জ্যোতিষবিদ কেসি পাল আপনাকে আজকে রাশিফল দর্শকদের জানানোর জন্য। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশের আজকের আয়োজন। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।